এবারে আসি কার্বনের আরেকটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে, গ্রাফাইটের মধ্যে এইরকম টাইপের 6 মেম্বার রিং থাকে। প্রতিটা 6 মেম্বার রিং, ঠিক আছে, একে অপরের সাথে কানেক্টেড থাকে এবং তাদের মধ্যে পাই বন্ড কনজুগেটেড থাকে। তাহলে দেখলে যে এটা একটা প্ল্যানার স্ট্রাকচার। প্রতিটা কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং কার্বন কার্বন বন্ড ডিসটেন্স হচ্ছে 1.42 অ্যাংস্ট্রম। ডায়মন্ডের ক্ষেত্রে 1.54 ছিল, সিঙ্গেল বন্ড ছিল। এখানে কিন্তু পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার আছে, তাই 1.42 অ্যাংস্ট্রম বন্ড লেন্থটা কমে গেল। যেহেতু এখানে পাই বন্ড রয়েছে, তাই এরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে দেখো, এটা তো একটা প্লেনার স্ট্রাকচার, মানে 2D স্ট্রাকচার। এরকম ভাবে একটা 2D আরেকটা 2D আরেকটা 2D এরকম ভাবে ওরা স্ট্যাক হয়ে থাকে, এবং দুটো 2Dর মধ্যে যে ইন্টারাকশনটা থাকে সেটা হচ্ছে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশন। এবং এই ডিস্টেন্সটা থাকে, মানে দুটো শীট, 2D শীটের মধ্যে ডিস্টেন্স থাকে 3.35 অ্যাংস্ট্রম, যেটা কিনা খুবই বেশি। খুব উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশনে থাকার জন্য হালকা চাপ পড়লেই ওরা একটা আরেকটার উপর দিয়ে এরকম স্লাইড করে যেতে পারে। তার মানে কি, স্লিপারি, ঠিক আছে, স্লিপ করে যেতে পারে একটা আরেকটার উপর থেকে। এটার জন্যই এটাকে, গ্রাফাইটকে আমরা লুব্রিক্যান্ট হিসেবেও ইউজ করে থাকি। লুব্রিক্যান্ট কখন ব্যবহার করা হয়? হাই টেম্পারেচারে কোনো মেশিন যখন অপারেট করছে, সেখানে তো আর গ্রিজ বা অয়েল এসব কিছু কাজ করবে না, কিন্তু ডায়মন্ডের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি থাকে, তো তাই ওখানে লুব্রিক্যান্ট হিসেবে আমরা, গ্রাফাইটকে আমরা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এসেছে, দেখো, বলছে অ্যামং অল অ্যালোট্রপস অফ কার্বন, গ্রাফাইট হচ্ছে থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল অ্যালোট্রপ। মানে ডায়মন্ড কনসিডার করতে পারো, চারকোল, যা কিছু কনসিডার করতে পারো, তার মধ্যে থেকে সব থেকে বেশি স্টেবল হচ্ছে গ্রাফাইট। তার মানে হচ্ছে তুমি যদি ডায়মন্ডকে উত্তপ্ত করো খুব বেশি টেম্পারেচারে, ঠিক আছে, ওটা গ্রাফাইটে কনভার্ট হয়ে যাবে। থার্মোডাইনামিক্যালি স্টেবল কম্পাউন্ড হচ্ছে গ্রাফাইট। ডায়মন্ডকে উত্তপ্ত করলে গ্রাফাইটে পরিণত হবে, এবং যেহেতু থার্মোডাইনামিক্যালি স্টেবল, একটা আনস্টেবল কম্পাউন্ডকে স্টেবল কম্পাউন্ডে কনভার্ট করছো, তার মানে একটা হিট রিলিজ হবে, এবং যেটা হচ্ছে 450 ক্যালোরি, ঠিক আছে। এবারে এখানে আরেকটা পয়েন্ট লক্ষ্য করো, এটা বলা হচ্ছে যে যখন গ্রাফাইটকে তাহলে ঠান্ডা করবে, তাহলে কি সেটা ডায়মন্ডে আবার ফিরে যাবে? অবভিয়াসলি না, ঠিক আছে। তো এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে ইউনিডাইরেকশনাল, অ্যান্ড বলা হয় এটাকে বলা হয় মনোট্রপি। এইটা এখানে একটা টার্ম আসছে, মনোট্রপি, ঠিক আছে। মনোট্রপি মানে হচ্ছে যখন একটা আনস্টেবল অ্যালোট্রপ থেকে হিট দিয়ে স্টেবল অ্যালোট্রপে চলে এলো, আর ঠান্ডা করলে আর রিটার্ন ব্যাক করবে না, এই ঘটনাটাকে বলা হয় মনোট্রপি। ওকে, যখন গ্রাফাইটকে অক্সিডেশন করা হবে, কমপ্লিট অক্সিডেশন, এবং একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে তার জন্য। অক্সিডেশন করলে এই দেখো, এই কার্বন কার্বন বন্ডগুলো ব্রেক হয়ে যাবে এবং সেটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে কি হবে, মাঝে এই বেঞ্জিন রিংটা রয়ে গেল এবং বাদ বাকি বন্ডগুলো কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। তো এটার নাম হচ্ছে ম্যালিটিক অ্যাসিড, C6। আর কার্বক্সিলিক অ্যাসিডের 6টা ফাংশনালিটি থাকবে, তাই এটাকে বলা হয় ম্যালিটিক অ্যাসিড। গ্রাফাইট কিভাবে তৈরি করতে হয় এটা তোমরা পড়ে নেবে, খুব একটা বেশি ডিফিকাল্ট জিনিস না। তো এটা পরীক্ষাতে এসে থাকে গ্রাফাইট ভার্সাস ডায়মন্ড তুলনা করতে। তো সব সব ব্যাপারগুলি তোমরা জানো, ডায়মন্ড হার্ড, গ্রাফাইট হচ্ছে সফট। ডায়মন্ডের ডেনসিটি অনেক বেশি, গ্রাফাইট যেহেতু একটার সাথে আরেকটা স্ট্যাকিং ডিস্টেন্স অনেক বেশি থাকে, তাই এর ভলিউম বেড়ে যাবে। কম পরিমাণ জিনিস কিন্তু ভলিউম বেশি, তাই ডেনসিটি কম, লাইট ওয়েট হয়ে থাকে। বন্ড ডিস্টেন্স বলবে একটা ডায়মন্ডে 1.54 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স ইন গ্রাফাইট ইজ 1.42 অ্যাংস্ট্রম, ঠিক আছে। একটাতে 3D নেটওয়ার্কিং হয়ে থাকে, একটা 2D লেয়ার হয়ে থাকে। তো ডায়মন্ডের মধ্যে কার্বন 4টে কার্বনের সাথে কানেক্টেড থাকে, গ্রাফাইটের মধ্যে 3টে কার্বনের সাথে কানেক্টেড থাকে। তো এইভাবে তোমরা একটা তুলনা করে দিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর অ্যালোট্রপ অফ কার্বন, যেটা কিনা ক্রিস্টালাইন। এর নাম হচ্ছে ফুলারিন।
অথবা বাকমিনিস্টার ফুলারিন। মনে রাখবে এটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ কার্বন অ্যালোট্রপস, মানে এটা সব থেকে পিওর ফর্ম। আর যে সমস্ত কার্বন অ্যালোট্রপ গুলো রয়েছে তাদের থেকে ফুলারিন হচ্ছে পিওরেস্ট ফর্ম, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরকম নামকরণ করা হলো কেন? বাকমিনিস্টার ফুলারিন কেন নামকরণ করা হলো? এটা হচ্ছে একজন আমেরিকান ডিজাইনার যাকে দেখে এটা বানানো হয়েছে, মানে যার ডিজাইন দেখে উৎসাহিত হয়ে এটা তৈরি হয়েছে, তার নাম ছিল হচ্ছে বাকমিনিস্টার ফুলার। তাই এই কম্পাউন্ডটার নাম হয়েছে বাকমিনিস্টার ফুলারিন, ঠিক আছে? এটা কেমন হয়ে থাকে না, এটা একটা বল শেপের হয়ে থাকে। আমি স্ট্রাকচারটা বোঝানোর জন্য তোমাদেরকে এভাবে বলতে পারি, ধরো গ্রাফাইট তোমরা দেখলে যে 2D লেয়ার লেয়ার হয়ে থাকে, অনেকগুলো 2D লেয়ার থাকে, তার মধ্যে থেকে একটা 2D লেয়ার উঠিয়ে দাও, ইটস লাইক একটা পেপার, একটা পেজ, ঠিক আছে? দিয়ে সেটাকে এরকম গোল করে স্ফিয়ার বানিয়ে নাও, ঠিক আছে? তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফুলারিন। ওকে, তো অনেকগুলো কার্বন অ্যাটম নিয়ে তৈরি হতে হবে, সেই নাম্বারগুলো হচ্ছে 60, C60, C70, C84, এরকম ইভেন নাম্বার দিয়ে হয়ে থাকে। তো এদের সমস্তগুলোকেই ফুলারিন বলে থাকি আমরা। তো সব থেকে বেশি যেটা স্টেবল সেটা হচ্ছে C60 ফুলারিন, ঠিক আছে? তো এই ফুলারিন গুলো স্ট্রাকচার গুলো কেমন হবে, মানে কার্বন কার্বন গুলো কিভাবে জুড়ে থাকবে? এক তো হচ্ছে এটা sp2 হাইব্রিডাইজ, তার মানে হচ্ছে এটাতে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে কার্বন কার্বন গুলো একটা 6 মেম্বার মানে 6 মেম্বার রিংও থাকবে, 5 মেম্বার রিংও থাকবে। এবার প্রশ্ন আসে পরীক্ষাতে এমন যে C60 ফুলারিনের মধ্যে কতগুলো 6 মেম্বার রিং থাকবে আর কতগুলো 5 মেম্বার রিং থাকবে। আজকে যদি এইবারে পরীক্ষাতে যদি C60 নিয়ে আসে, পরের বারে আসবে C70, তাহলে উই নিড ওয়ান ফর্মুলা। অ্যাকচুয়ালি আমি ঘেঁটে বেটে দেখলাম যে যখন Cn, মানে এই এনটা হচ্ছে 60 হতে পারে, 70 হতে পারে, 84 হতে পারে, এইরকম নাম্বার অফ কার্বন, ঠিক আছে? তো এই কার্বনটা হচ্ছে 300, নাম্বারটা হচ্ছে 30 থেকে 300 পর্যন্ত রেঞ্জ করতে পারে, ঠিক আছে? তাহলে এতে নাম্বার অফ হেক্সাগন মানে 6 মেম্বার রিং কতগুলো থাকবে, সেটার ফর্মুলা হচ্ছে n/2 - 10। যদি C60 হয়ে থাকে তাহলে 60/2 - 10 হয়ে গেল, তাহলে টোটাল 20টা হেক্সাগন থাকবে, মানে 6 মেম্বার রিং থাকবে। আর C60 তে 12টা পেন্টাগন থাকে, 5 মেম্বার রিং, ঠিক আছে? তাহলে C60 ফুলারিনের মধ্যে 20টা 6 মেম্বার রিং থাকে আর 20টা 6 মেম্বার রিং থাকে আর 12টা 5 মেম্বার রিং থাকে, ঠিক আছে? C70 যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে রাগবি বলের মতো, মানে ইটস নট পারফেক্টলি স্ফেরিক্যাল, রাগবি বল টাইপের হয়ে থাকে। প্রিপারেশন কেমন করে করা হয় এই ফুলারিনের? প্রথমে হচ্ছে গ্রাফাইট নেওয়া হয়, গ্রাফাইটকে হিট করা হয় ইন ইলেকট্রিক আর্ক, ঠিক আছে? তড়িৎ চুল্লির মধ্যে হিট করা হয় আর্গন অ্যাটমসফিয়ারের মধ্যে। তখন C60 মেজর ফর্মে তৈরি হয় আর C70ও তৈরি হয় মাইনর ফর্মে। যেহেতু C60 হচ্ছে সমস্ত ফুলারিনের মধ্যে মোস্ট স্টেবল ফুলারিন, তাই এটা পরিমাণে বেশি হয়ে থাকে। তারপর ক্রোমাটোগ্রাফি করে এটাকে পিউরিফাই করা হয়ে থাকে। আচ্ছা, এবারে আসা যাক ফুলারিনের অ্যাপ্লিকেশন। ফুলারিন হচ্ছে স্ফেরিক্যাল নেচার, তাই তো? তাই মানে এটা ছোট 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 বলের মতো কাজ করবে, মানে এটা একটা গুড লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে। ফুলারিন খুব সহজেই পটাশিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন করে K3C60 বানায়, বুঝছেন? C60 acts as superconductor এই টেম্পারেচার রেঞ্জে, মানে 10 থেকে 40 কেলভিন টেম্পারেচার রেঞ্জে C60 কিন্তু সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। এবারে আসা যাক কার্বন ন্যানোটিউব, এর স্ট্রাকচারটা কেমন হবে তাহলে আমরা ভাববো। দেখো আমরা গ্রাফাইটের সাথে আবার তুলনা করব। গ্রাফাইট থেকে একটা 2D লেয়ার তুলে নিলাম, দিয়ে সেটাকে এমন ভাবে রোল করলাম যে একটা টিউব ভাবে দাঁড়িয়ে গেল, টিউব। সেটাই হচ্ছে কার্বন ন্যানো টিউব, ঠিক আছে? এটা কেমন সাইজ হিসেবে এটা বোঝানোর জন্য বলা, মানে বইয়েতে এরকম বলা আছে যে তোমার একটা হেয়ার, তার থেকে 50,000 টাইমস থিনার একটা কার্বন ন্যানোটিউব। আর কেমন স্ট্রেংথ এই টিউবগুলোর, না স্টিলের থেকে 100 টাইম স্ট্রঙ্গার, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যালোট্রপ হচ্ছে, এটাকে অনেক কাজে ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে
এটা যেহেতু আমরা গ্রাফাইট শিট থেকে মানে এরকম ভাবে ইমাজিন করলাম, তার মানে বেসিক্যালি এটার মধ্যে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, তার মানে এটা অ্যালং দ্য লেন্থ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেবে। ঠিক আছে, তারপর এটা অপটো ইলেকট্রনিক্স এ ব্যবহার করা হবে, ন্যানো টেকনোলজিতে আজকাল ব্যবহার করার জন্য ভাবা হচ্ছে। তো অনেক ইউজেস আছে এই কার্বন ন্যানো টিউবের। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম কার্বনের ক্রিস্টালাইন অ্যালোট্রপস নিয়ে। এবারে আসি অ্যামরফাস অ্যালোট্রপ নিয়ে আলোচনা করতে। অ্যামরফাস অ্যালোট্রপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যালোট্রপ হচ্ছে চারকোল। চারকোল আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, সেগুলো আমরা একটু পরে আসছি। প্রথম কথা হচ্ছে চারকোলের প্রপার্টি গুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। এটা হচ্ছে সফট এবং পোরাস মেটেরিয়াল। ঠিক আছে, তো এর রিয়াকশন গুলো হচ্ছে চারকোল রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। রিডিউসিং এজেন্ট মানে কি, যে সমস্ত কম্পাউন্ড অন্যদের থেকে অক্সিজেন নিয়ে নেয়। এবারে দেখো মজার জিনিস এখানে, এই হচ্ছে সবগুলো মেটাল অক্সাইড। ঠিক আছে, কপার, লেড, এসব অক্সাইড, আয়রন। তো যখন চারকোলের সাথে রিয়াকশন করছে ওদের থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে, অক্সিজেন নিয়ে কি তৈরি করছে, মেটাল তৈরি করছে। ঠিক আছে, এবং সাথে কার্বন মনোক্সাইড, তার মানে মেটাল তৈরি করছে। তার মানেটা হচ্ছে যে আমরা চারকোলকে মেটাল এক্সট্রাকশনের কাজে ব্যবহার করতে পারি। হুম, কার্বন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে, সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে, এগুলো জাস্ট রিয়াকশন, তোমরা পড়ে নেবে। এগুলো সবেতেই কার্বন রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। দেখো নাইট্রোজেন বা সালফারের অক্সিডেশন স্টেট কমে যাচ্ছে। আচ্ছা, ওয়াটার গ্যাস কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ ওয়াটার গ্যাস? ওয়াটার গ্যাস হচ্ছে যখন হোয়াইট কোক নেওয়া হবে, ঠিক আছে, তার উপর দিক দিয়ে, মানে চারকোল, বেসিক্যালি হোয়াইট চারকোল, তার উপর দিক দিয়ে যখন ওয়াটারের স্টিম পাঠানো হবে, বাষ্প পাঠানো হবে, তখন কার্বন মনোক্সাইড তৈরি হয় আর হাইড্রোজেন তৈরি হয়। এই দুটো গ্যাসের মিক্সচারকে বলা হয় ওয়াটার গ্যাস। এখানে মনে রাখবে এটার কন্ডিশনটা কি, যে চারকোলটা নিয়েছি সেটা কিন্তু না হোয়াইট চারকোল, আর রেড হট হয়ে থাকতে হবে, তার উপর দিক দিয়ে স্টিম গেলে তবেই না রিয়াকশনটা হবে, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন তৈরি করবে। এই দুটো গ্যাসের মিক্সচারকে বলা হয় ওয়াটার গ্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, সেটা হচ্ছে কার্বোরেন্ডাম। হোয়াট ইজ কার্বোরেন্ডাম? যখন সিলিকন ডাই অক্সাইড চারকোলের সাথে রিয়াকশন করবে 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে ভেরি হাই টেম্পারেচার, সিলিকন ডাই অক্সাইড কার্বনের সাথে রিয়াকশন করে সিলিকন কার্বাইড তৈরি করে এবং দুটো কার্বন মনোক্সাইড মলিকুল তৈরি হয়। তো এই সিলিকন কার্বাইডটাকে বলা হয় কার্বোরেন্ডাম। কার্বোরেন্ডামটা হচ্ছে খুবই একটা কালো কম্পাউন্ড এবং খুবই ব্রাইট, মানে ব্ল্যাক অ্যান্ড ব্রাইট, ভেরি নাইস কম্বিনেশন। আচ্ছা, কার্বাইডস, এবারে আসা যাক কার্বাইডস। ক্যালসিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে কার্বাইড তৈরি করে, আয়রন আয়রন কার্বাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, চারকোল সালফার, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের সাথে রিয়াকশন করে এই কম্পাউন্ড গুলো তৈরি করে। বিশদে যাচ্ছি না, তোমরা পড়ে নেবে। ইম্পর্টেন্ট যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে চারকোল নাইট্রোজেনের সাথে তৈরি করে সায়ানোজেন তৈরি করে। এই সিএন এর হোল টু হচ্ছে সায়ানোজেন, এটা মনে রাখবে। চারকোলের ইউজ তো তোমরা দেখলে যে এটা এক্সট্রাকশন করার জন্য, মেটাল এক্সট্রাকশনের কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কালার মানে ডিকালারাইজেশনের কাজেও ব্যবহার করা হয়, কারণ এটার বিজারণ ক্ষমতা আছে, রিডিউসিং এজেন্ট, তাই এটা বিজারণ করতে পারে, কালার ডিকালারাইজ করতে পারে কোনো জিনিসপত্রের। আর সমস্ত জিনিস তোমরা পড়ে নিতে পারবে, এগুলো খুবই সিম্পল। আচ্ছা, কার্বনের পরের অ্যালোট্রপ হচ্ছে গ্যাস কার্বন। এটা কিভাবে তৈরি করা হয় না, অ্যানথ্রাসাইট কোল, 96% কার্বন থাকে অ্যানথ্রাসাইট কোলে। যখন তাকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করা হয় তখন কোক তৈরি হয়। ঠিক আছে, এটা একটা সলিড রেসিডিউ, তাই তো। একে যখন 600 থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয় তখন সেটা সফট কোক তৈরি হয়, সফট কয়লা আর কি, সফট কোক। এটা ডোমেস্টিক ফুয়েল হিসেবে ইউজ করা হয়ে থাকে। ওকে, কিন্তু যখন 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হবে তখন হার্ড কোক তৈরি করা হয়। এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়।
কিন্তু এই যে এত টেম্পারেচারে উত্তপ্ত করলে কিছুটা পরিমাণ তো সাবলাইম হয়ে ওপরের দেওয়ালে লেগে থাকবে। সেই যে রেসিডিউটা উপরের দেওয়ালে লেগে থাকে সেটাকে বলা হয় গ্যাস কার্বন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, তার কারণ এটার হাই থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে, ঠিক আছে, এবং এটা ব্যাটারিতে ইউজ করা হয়ে থাকে বেশিরভাগ। তাই গ্যাস কার্বনের ইউজটাও খুব ইম্পর্টেন্ট, ব্যাটারিতে ব্যবহার করা হয়, হাই থার্মাল আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির পারপাসে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা আসছি ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ কার্বন, ঠিক আছে। তাদের মধ্যে ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলোর মধ্যে হচ্ছে কার্বাইডস আছে, ঠিক আছে, আচ্ছা, কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে। আমি কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড নিয়ে আলোচনা করছি না, এটা খুবই ট্রিভিয়াল জিনিস, তোমরা মাধ্যমিকে পড়েছো, আমি নোটস দিয়ে দেবো, তোমরা ওগুলো থেকে পড়ে নেবে। আমি যে এখানে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অন্যান্য জিনিসগুলো যেগুলো একটু একটু বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড বা ক্যালসিয়াম অ্যাসিটিলাইড, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে আয়নিক কার্বাইড, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা খুঁজে রাখবে কোন কার্বাইড গুলো কোভ্যালেন্ট কার্বাইড হয়ে থাকে। এটা পরীক্ষাতে আসে, কোভ্যালেন্ট কার্বাইডের উদাহরণ দাও, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে আয়নিক কম্পাউন্ড। এটা প্রিপারেশন কেমন করে তৈরি করা হয়? ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন কোক রিয়াকশন করানো হয় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তখন ক্যালসিয়াম কার্বাইড যেটা তৈরি হয় সেটা হচ্ছে 85% পিওর হয়ে থাকে। এখানে আরেকটা টার্ম আসছে, নাইট্রোলিয়াম কি? নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যখন নাইট্রোজেনের সাথে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশন করে, তখন তখন ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হয়, ঠিক আছে। ক্যালসিয়াম NCN সায়ানামাইড এবং কার্বন, এই মিক্সচারটাকে বলা হয় নাইট্রোলিয়াম। এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, নাইট্রোজেন রিচ এবং ক্যালসিয়াম রিচ কম্পাউন্ড, তাই ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে। ক্যালসিয়াম কার্বাইড গুলো যখন জলের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিটিলিন তৈরি করা হয়, এবং এটা অক্সি অ্যাসিটিলিন শিখাতে কাজে লাগে, ওয়েল্ডিং এর পারপাসে ব্যবহার করা হয়। এবারে আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড কার্বনের, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, CFC। এদের উদাহরণ হচ্ছে কার্বন ফ্লুরাইডস হতে পারে, ঠিক আছে, CF4 বা C2F6 বা C3F8, এই সমস্ত কম্পাউন্ডস গুলো হাইড্রোকার্বন কন্টেনিং ফ্লোরিনস অর ফ্লোরিন ফ্লোরিন মিক্সচার, ঠিক আছে। কেমন করে তৈরি করা হয়? যেহেতু কার্বন আর ফ্লোরিনের বন্ড এনার্জিটা খুব বেশি, তাই ডাইরেক্ট প্রসেসে তৈরি করতে গেলে ধরো কার্বনের সাথে ফ্লুরিনের বিক্রিয়া করলে ফ্লুরোকার্বন তৈরি হবে, তার সাথে সাথে যেহেতু কার্বন ফ্লুরিনের বন্ড এনার্জিটা খুব বেশি, প্রচুর পরিমাণে হিট তৈরি হয়ে থাকে, ওই হিটে ফ্লুরোকার্বন আবার ডিকম্পোজ করে যায়, তাই ডাইরেক্ট মেথড ইজ নট ইউজফুল ফর সিনথেসিস অফ ফ্লুরোকার্বন। কেমন করে এই ফ্লুরোকার্বনস গুলো তৈরি করা হয়ে থাকে না, যখন হাইড্রোকার্বন কে পাস করানো হয় কোবাল্ট ট্রাইফ্লুরাইড সল্টের উপর দিক দিয়ে, তখন ফ্লুরোকার্বনস গুলো তৈরি হয়ে থাকে, ঠিক আছে। ফ্লুরোকার্বনস গুলো কেমিক্যালি ইনার্ট, তার কারণ হচ্ছে এতে কার্বন আর ফ্লুরিন আছে, তো কার্বন আর ফ্লুরিন দুজনেই অক্টেট পূরণ করে থাকে, এদের কারোরই ডি অরবিটাল থাকে না, তাই এরা ভীষণ ইনার্ট হয়ে থাকে। আরো একটা কারণ আছে, যেহেতু কার্বন ফ্লুরিন বন্ড খুব বেশি এনার্জেটিক হয়ে থাকে, তাই সহজে ব্রেক করেও কোনো রিয়াকশন ঘটানো যায় না, তাই ফ্লুরোকার্বনস গুলো কেমিক্যালি ইনার্ট হয়ে থাকে। কোথায় ব্যবহার করা হয়ে থাকে? রেফ্রিজারেন্ট আর লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবারে এতক্ষণ তো আমরা CFCর শুধুমাত্র ফ্লুরো কম্পাউন্ড গুলো নিয়ে আলোচনা করলাম, এবারে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনস গুলো নিয়ে আলোচনা করা যায়। ক্লোরোফ্লুরোকার্বনস গুলো খুব ইউজফুল আগে ছিল, এখন অ্যাকচুয়ালি ফরবিডেন করে দেওয়া হয়েছে, ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে, আগে খুব ব্যবহার করা হতো। এটা হচ্ছে যখন কার্বন টেট্রাক্লোরাইড কে অ্যান্টিমনি ফ্লুরাইডের ট্রাইফ্লুরাইডের উপরে সাথে রিয়াকশন করানো হবে রিএজেন্ট হিসেবে, আর ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হবে অ্যান্টিমনি পেন্টাফ্লুরাইড। ট্রাইফ্লুরাইডটাকে রিএজেন্ট হিসেবে ইউজ করা হলো আর পেন্টাফ্লুরাইডটাকে ইউজ করা হলো ক্যাটালিস্ট হিসেবে, তখন এই মিক্সচার অফ ফ্লুরো ক্লোরোকার্বনস তৈরি হয়, ঠিক আছে। এই মিক্সচারটাকে বলা হয় ফ্রিয়ন। CFCর এই মিক্সচারটাকে ফ্রিয়ন বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। ফ্রিয়ন আরেকটা টার্মিনোলজি, প্রচুর টার্মিনোলজি আসছে কিন্তু। সামটাইমস
এই মিক্সচারটাকে ফ্রিয়ন বলা হয়। আবার কখনো কখনো এই শুধুমাত্র CF2Cl2 এটাকেও ফ্রিয়ন বলা হয়ে থাকে। তো এটা মানে দুটোকেই বলা হয়ে থাকে ফ্রিয়ন, ঠিক আছে। তো এটা রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। কেন এখন ব্যবহারটা বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে সিএফসি আমাদের যে পৃথিবীতে ওজোন লেয়ার আছে সেই ওজোন লেয়ারটাকে ডিপ্লিট করে দেয়, ফুটো করে দেয়। তার ফলে অতি বেগুনি রশ্মিগুলো আমাদের পৃথিবীতে চলে আসে এবং স্কিন ক্যান্সার হয়ে থাকে। তো তার জন্য ক্লোরোফ্লুরোকার্বনস গুলোকে আমরা আর এখন ব্যবহার করি না। এবারে চলে আসি সিলিকনের ইম্পর্টেন্ট কম্পাউন্ডস। সিলিকনের প্রথম ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে সিলিকোনস। সিলিকোনস গুলো সার্জারিতে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে এবং পরীক্ষাতে এসেও থাকে। সিলিকোনস কি? সিলিকোনস কি বললে বলতে হবে যে সিনথেটিক অর্গানোসিলিকন কম্পাউন্ডস কন্টেনিং সিলিকন অক্সিজেন সিলিকন লিঙ্কেজ অ্যান্ড অ্যালকিল অর অ্যারাইল গ্রুপস। কেমন জিনিস? এইটি হচ্ছে একটা সিলিকনের উদাহরণ, ঠিক আছে। এই যে, তো এখানে অক্সিজেন সিলিকন অক্সিজেন বন্ড রয়েছে এবং এই আর গ্রুপগুলো অ্যালকিল হতে পারে অথবা অ্যারাইল হতে পারে, ঠিক আছে। এটা যেটা দেখালাম একটা সিনথেসিস প্রসিডিওর। সিলিকনের ডাইক্লোরাইড নেবে, সেটাকে জলের সাথে বিক্রিয়া করবে, জলের সাথে বিক্রিয়া করে দেখো OH আর OH তৈরি হলো। যখন এই সিলিকনের জায়গায় কার্বন থাকতো, খুব সহজেই এখান থেকে ওয়াটার বেরিয়ে এরকম কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে যেত। কিন্তু সিলিকন থাকার জন্য এই টাইপের ডাবল বন্ড গুলো তৈরি হয় না। একটু আগেই আমরা পড়লাম সিলিকনে মাল্টিপল বন্ড ফর্মেশনটা খুবই রেয়ারলি হয়ে থাকে এবং খুব কম পরিমাণে অরবিটাল ওভারল্যাপ হয়ে থাকে, তাই হয়ে থাকে না ইউজুয়ালি। তো এইরকম টাইপের পাই বন্ড ফর্মেশন হয় না। ইনস্টিড এই কম্পাউন্ডটা পলিমারাইজেশনে টেক পার্ট করে। কেমন ভাবে দেখো, একটা ওইরকম ডাইহাইড্রক্সি কম্পাউন্ড আরেকটা ডাইহাইড্রক্সি কম্পাউন্ডের মধ্যে কনডেনসেশন হয়ে গেল, এই ওয়াটার মলিকুলটা বেরিয়ে গেল, ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে এরকম লিনিয়ার এইরকম কম্পাউন্ড তৈরি হলো। এরকম বারে 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 একই রিয়াকশন ঘটে একটা লিনিয়ার পলিমার তৈরি করবে, ঠিক আছে। আবার এই লিনিয়ার পলিমার না হয়ে ধরো দু তিনটে ইউনিট জুড়ে গেল, তারপরে আবার তারা ক্লোজ হয়ে গেল, একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে গেল। সেটা হচ্ছে সাইক্লিক সিলিকন হতে পারে। এরকম তিনটে অথবা চারটে সিলিকন নিয়ে সাইক্লিক সিলিকনস তৈরি হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে রিঅ্যাকশন ভেসেলের মধ্যে ওইরকম ডাইহাইড্রক্সি কম্পাউন্ড গুলো পলিমার বানাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা ওই পলিমারের চেনটাকে মানে লিমিটেড করব, মানে চেন লেন্থটাকে মানে ওইরকম একদম পলিমার একটার পর আরেকটা জয়েন হয়ে হয়ে যাচ্ছে, কিভাবে বন্ধ করব, হাউ টু স্টপ। সেইটা করার জন্য আমাদের এই রিএজেন্টটা ব্যবহার করতে হবে, যেখানে সিলিকন তিনটে আর গ্রুপের সাথে অ্যাটাচড রয়েছে আর একটা ক্লোরিনের সাথে। তাহলে দেখো, যখন এটা একটা ইন্টারমিডিয়েট পলিমার, দুদিকে হাইড্রোক্সি গ্রুপগুলো আছে, ওরা আরো পলিমারাইজ করতে পারবে, কিন্তু ওই সময় R3SiCl এসে দুই দিকে জুড়ে গেল। দুই দিকে জুড়ে যাওয়ার পরে দেখো, আর ওদের দুই দিকে হাইড্রোক্সি গ্রুপগুলো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। হাইড্রোক্সি গ্রুপ না থাকলে আর পলিমারাইজেশন করতে পারবে না। তাহলে এটা আমরা চেন লেংথ কন্ট্রোল করতে ব্যবহার করে থাকি এইভাবে। আচ্ছা, সিলিকনস এর ব্যবহার কি দেখো, সার্জারিতে ব্যবহার করা হয়, ওয়াটার রিপিলেন্ট হিসেবে ব্যবহার করা হয়। কেন? তার কারণ এটা ওয়াটার হাইড্রোফোবিক হয়ে থাকে। হাইড্রোফোবিক মানে হচ্ছে যেটা ওয়াটারকে রিপিল করে যে সমস্ত কম্পাউন্ড। তার কারণ কি? তার কারণ দেখো, এতে প্রচুর আর গ্রুপ অ্যাটাচ আছে। এই আর গ্রুপ গুলো কারা? এরা হচ্ছে অ্যালকিল গ্রুপ অথবা ফিনাইল বা অ্যারাইল গ্রুপ হতে পারে। এরা সবাই কিন্তু ওয়াটারকে হেট করে, ঠিক আছে। তাই ওয়াটার এখানে রিপিল হয়ে যাবে। আচ্ছা, এদের হাই থার্মাল স্টেবিলিটি আছে, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ রয়েছে, রেজিস্ট্যান্ট টু অক্সিডেশন অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন। তার কারণে এদের অনেক ব্যবহার করা হয় এবং সবথেকে যেটা বেশিরভাগ ব্যবহার করা হয় এরা ইন সার্জারিতে ব্যবহার করা হয়ে থাকে সিলিকনস। এবারে নেক্সট সিলিকনের যেটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে সেটা হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেল তো তোমরা সবাই জানো যে ল্যাবরেটরিতে ক্রোমাটোগ্রাফির কাজে সব থেকে ব্যবহার করা হয়। এর স্ট্রাকচার গুলো কি? এর স্ট্রাকচারটা দেখো, প্রতিটা সিলিকন মাঝে একটা অক্সিজেন ব্রিজ রেখে আরেকটা সিলিকনের সাথে জুড়ে আছে এবং একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে এইভাবে। হুম। তো যেহেতু সিলিকন অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করতে পারে না, তাই সিলিকন অক্সিজেন সিঙ্গেল বন্ড করে এরকম পলিমারিক ফর্ম হিসেবে থেকে যায়।
নেটওয়ার্ক স্ট্রাকচার লাইক ডায়মন্ড, ঠিক আছে, বাট কার্বন ডাইঅক্সাইড ইজ ডিসক্রিট অ্যান্ড দাস গ্যাস। এখানে এই প্রশ্নটা হচ্ছে যে ওয়াই সিলিকেটস আর সলিড whereas কার্বন ডাইঅক্সাইড ইজ আ গ্যাস। এইটা হচ্ছে প্রশ্ন। দেখো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড তৈরি হতে পারে, তাই অক্সিজেন আর কার্বন দুজনেই তাদের অক্টেট পূরণ করে নিলে এইভাবে। কিন্তু সিলিকন আর অক্সিজেনের মধ্যে এদের মধ্যে তো পাই বন্ড তৈরি হচ্ছে না, তাহলে অক্টেট পূরণ হতে পারছে না। আর যখনই অক্টেট পূরণ হচ্ছে না তখনই চাইবে ওরা অন্যদের সাথে ফার্দার বন্ড তৈরি করে অক্টেট ফুলফিল করতে। আর সেইভাবেই ওরা একটা পলিমেরিক স্ট্রাকচার তৈরি করে নেবে, আর পলিমেরিক স্ট্রাকচার মানে সেটা হচ্ছে সলিড হয়ে যাবে, মলিকুলার ওয়েট বেড়ে গেল না, সলিড হয়ে যাবে। আচ্ছা, প্রিপারেশনটা কেমন করে, আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক ইন নেচার। অ্যাম্ফোটেরিক মানে হচ্ছে এমন একটা অক্সাইড যে কিনা অ্যাসিডের সাথেও রিয়াকশন করবে অ্যাজ ওয়েল এজ বেসের সাথেও রিয়াকশন করবে। এখানে হাইড্রোফ্লুরিক অ্যাসিডের সাথে রিয়াকশন দেখানো হয়েছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দেখানো হচ্ছে। সিলিকা জেলটা বানাবে কি করে? অ্যালকালাইন সিলিকেট নিতে হবে যারা কিনা ওয়াটার সলিউবল হয়ে থাকে। ওয়াটার সলিবিলিটিটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যালকালাইন সিলিকেট তাই নিতে হবে। যখন তাদেরকে অ্যাসিডিফাই করা হবে তখন তারা সিলিসিক অ্যাসিড বানাবে। দেখো এটি হচ্ছে সিলিসিক অ্যাসিড, সিলিকন চারিদিকে চারটে হাইড্রোক্সি গ্রুপ। এই সিলিসিক অ্যাসিড যখন সলিউশনের মধ্যে থাকবে আস্তে 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 করে ওই সিলিসিক অ্যাসিডগুলো একে অপরের সাথে পলিমার ফর্ম করে যাবে, ঠিক আছে। প্রথমের দিকটা কম মানে লো মলিকুলার ওয়েট পলিমার হবে, তাই ওরা সল হিসেবে থাকবে, এক্সিস্ট করবে। খুব মলিকুলার ওয়েট তখনও বাড়েনি আর কি, বাড়ছে আস্তে আস্তে করে। ওই ইন্টারমিডিয়েট সিচুয়েশনটা হচ্ছে সিলিসিক সল, এটা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, সিলিসিক সল, ঠিক আছে। তারপরে ফার্দার যখন আরো পলিমার লেন্থটা বাড়ছে তখন ওরা সলিডিফাই হয়ে যাবে এবং এটাকে বলা হয় সিলিকা জেল। এই সিলিকা জেলের মধ্যে অনেক ওয়াটার মলিকুল থাকে এবং তার ফর্মুলাটা এইভাবে লেখা হয় SiO2 X H2O। এটা হচ্ছে সিলিকা জেল। এই সিলিকা জেলের তাহলে রিয়াকশনটা কি হলো? তাহলে আমরা অ্যালকালাইন সিলিকেট নিয়েছিলাম, এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট হচ্ছে অ্যালকালাইন সিলিকেট। অ্যাসিডিফাই করেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, অ্যাসিডিফাই করার ফলে সিলিকা জেল তৈরি হয়েছে। এটার ইউজ হচ্ছে যে ক্রোমাটোগ্রাফিতে তো আমরা ব্যবহার করে থাকি, প্রথমেই বললাম সেটা। আরেকটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ হয়। তার কারণটা কি, সিলিকা জেলকে যখন তুমি ড্রাই করে দেবে, এই ওয়াটার গুলোকে তাড়িয়ে দেবে, তখন ওর মধ্যে যে হোয়াইট স্পেস আছে, ক্যাভিটিটা রয়েছে না, ওই ক্যাভিটির মধ্যে ওয়াটার নেওয়ার টেন্ডেন্সিটা থাকবে। তাই যদি তুমি সিলিকা জেলকে অ্যানহাইড্রাস করে দাও মানে ওয়াটার গুলোকে তাড়িয়ে দাও এবং প্যাকেট করে দাও, ঠিক আছে, এবার ধরো কোনো একটা জিনিস তুমি চাইছো যে ময়েশ্চার না নিক, তাহলে ওইখানে ওই প্যাকেটটি, সিলিকা জেলের প্যাকেটটি রেখে দাও। ওই সিলিকা জেলের প্যাকেটটি ওই ওই এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চার নিতে থাকবে এবং তোমার যে ইম্পর্টেন্ট কম্পাউন্ড যাকে চাইছো তুমি ময়েশ্চার না দিতে, সেটা ময়েশ্চার না নিয়ে অ্যাজ ইট ইজ থাকবে। তাই দেখবে অনেক ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসের মধ্যে সিলিকা জেলের ছোট ছোট প্যাকেট দেওয়া থাকে যারা কিনা ময়েশ্চার অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে এবং এনভায়রনমেন্টটাকে ড্রাই রাখে।